later, India had to face the enormous problem of a mass exodus of refugees from East Pakistan. A war ensued, and Bangladesh was born. Well, surely that the massacre there stops, the rape stops, the burning of villages stops. Can it not be fairly put to you that you're contributing in a way to the exodus of the refugees by your support for the Pakistan guerrillas? Now, mustn't you, in effect, face the question of having to reduce your support for the guerrilla armies operating in East Pakistan? Does that mean we allow a massacre to continue? What happened first? How many people were killed according to your correspondence of British newspapers, of American newspapers, of French newspapers, Canadian newspapers, Arabian newspapers? The massacre began long before there was a single guerrilla. But as a contribution to quietening the situation, as I say. No, what does quietening mean? Does it mean that we support the genocide? And do you think it can be stopped? Do you think people are going to sit aside and watch their women raped in front of them? And say that, no, we are going to quieten the situation? ইন্দিরা গান্ধী ভারতবর্ষের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং এখন পর্যন্ত তিনি একমাত্র নারী যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাও তিনি 2 দফায় 16 বছর প্রধানমন্ত্রী ছিলেন ভারতবর্ষে। বিচক্ষণ ব্যক্তিত্ব সম্পন্ন, রাজনৈতিক দূরদর্শিতা এবং অসম্ভব রকমের মানবিক একজন নেত্রী ছিলেন ইন্দিরা গান্ধী। কেনই বা হবেন না? ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একমাত্র কন্যা তিনি। সুযোগ্য বাবার সুযোগ্য কন্যা যাকে বলে। ইন্দিরা গান্ধী শান্তিনিকেতনে পড়তে গিয়েছিলেন। সেখানে রবি ঠাকুর ওনাকে নাম দিয়েছিলেন প্রিয়দর্শিনী। তো প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধী যখন প্রধানমন্ত্রী হলেন ভারতের, সে সময় তিনি পুরো বিশ্বে একটা অনন্য দৃষ্টি স্থাপন করেছিলেন, রোল মডেল যাকে বলে, বিউটি উইথ ব্রেইন। 1971 সালের 25শে মার্চ পাকিস্তান বাহিনী যখন অপারেশন সার্চলাইট নামের নৃশংস বর্বরোচিত হামলা পূর্ব বাংলায় করল, সে সময় একজন প্রকৃত বন্ধু, নিষ্ঠাবান প্রতিবেশী হিসেবে পাশে দাঁড়িয়েছিলেন ইন্দিরা গান্ধী। ওনার কারণেই বিশ্ববাসী জেনেছিল পশ্চিম পাকিস্তানের বর্বরোচিত হামলা, নৃশংস হত্যাকাণ্ডের কথা, যা পাকিস্তানিরা, পশ্চিম পাকিস্তানিরা, তারা জাতিসংঘের সদস্য তখন, যার কারণে তাদের প্রভাবটা বেশি। পাকিস্তান যখন 25শে মার্চ পূর্ব বাংলায় হামলা করে, এরপরে সারা বিশ্বে তারা এটা নিয়ে প্রচার করে হচ্ছে যে পূর্ব বাংলায় আমাদের কোনো যুদ্ধ হচ্ছে না, এটা একটা ছোটখাটো গৃহযুদ্ধ, কিছু দুষ্কৃতিকারীদেরকে আমরা অপসারণের জন্য একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, এটা কোনো যুদ্ধ না। কিন্তু আসলে তারা যে তারা একটা হত্যাযজ্ঞ, নির্যাতনের সবচেয়ে জঘন্যতম উদাহরণ তারা স্থাপন করছিল সেই সময়, এই ব্যাপারে বিশ্ব নেতাদের কোনো খবরই ছিল না। কিছু বাংলাদেশের প্রতি, পূর্ব বাংলার প্রতি কি বলবো, সিম্প্যাথেটিক কিছু সাংবাদিক, বিদেশি বন্ধু যাদেরকে আমরা বলি, তারা কোনো না কোনো ভাবে চেষ্টা করেছে খবর পৌঁছে দেওয়ার বিশ্ববাসীর কাছে, কিন্তু বিশ্ব নেতারা এই ব্যাপারটাতে তখন তেমন একটা মনোযোগী ছিল না, কারণ তাদের কাছে তেমন সঠিক তথ্য, সঠিক ব্যাপার জানা ছিল না। অপরদিকে ভারত যখন বাংলাদেশের গ্রাম বাংলার শত শত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গৃহহারা হয়ে গিয়েছিল, কারণ পাকিস্তান বাহিনী এবং রাজাকার বাহিনী মিলে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিচ্ছিল বিনা বিচারে, কোনো কারণ ছিল না।
তখন তারা কোথায় যাবে? ভারত তখন তাদের সীমান্ত খুলে দিল বাংলাদেশের জন্য। তখনও তো বাংলাদেশ হয়নি, পূর্ব বাংলার জন্য সীমান্ত খুলে দিল ভারত। অথচ পাশের একই দেশের অংশীদার পশ্চিম পাকিস্তান, যেখানে তারই আরেক ভাগের মানুষদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, ভারত সে সময় তাদের সীমান্ত খুলে দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিল যে আসো, আমরা আছি তোমাদের কাছে। এবং সে কারণেই আমাদের কোটি কোটি শরণার্থীরা ভারতে যে আশ্রয় নেয়। 1971 সালের 25শে মার্চ পাকিস্তানের জঘন্যতম হামলাটার পর 27 তারিখ ইন্দিরা গান্ধী তার লোকসভায় একটা বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন কি কি বিষয়ে কোন কোন দিক দিয়ে পূর্ব বাংলাকে সাহায্য করা উচিত এই বিষয়ে। তাছাড়াও তিনি তার বিরোধী দলের নেতাদের সাথেও বক্তব্য রাখেন, বৈঠক করেন এবং বক্তব্য দেন তাদেরকে যে যাতে পূর্ব বাংলার ব্যাপারটা সংবেদনশীলতার সাথে তারা দেখে। ইন্দিরা গান্ধী ছোটবেলা থেকে শিখে এসেছে, সেই শিক্ষায় তিনি বড় হয়েছেন যে দেশের জন্য কি করা উচিত, দেশের জন্য সৎ থাকা, দেশপ্রেম বলতে কি বোঝায়। তার বাবা, তার দাদা দেশের বা ভারতবর্ষ স্বাধীনের পিছনে যে ভূমিকাটা পালন করেছেন, তিনি যেই পরিবেশটা পেয়েছেন এবং তারপর তার প্রধানমন্ত্রিত্ব কালে তার প্রতিবেশী দেশের উপরে এরকম একটা বর্বরচিত ব্যাপার, তিনি অবশ্যই প্রকৃত মানুষ যদি কেউ হয়ে থাকে তাহলে এর বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ জানাবে এবং তিনি সেটাই করেছেন। এবং সেই সময় তো প্রযুক্তিগত যুগ ছিল না, কিন্তু সেই সময় তিনি নিজে বার্তা বাহক হয়ে গিয়েছিলেন। কোনো দরকার ছিল না, কিন্তু তিনি কিন্তু আর 5টা নেতাদের মতো চুপচাপ বসে থাকতে পারতেন বা তাড়াই দিতে পারতেন আমাদের আশ্রয় নেওয়ার জন্য যারা গিয়েছিল। তিনি সীমান্ত খুলে দিয়েছিলেন এই হামলার পরে, সীমান্তে পুরা খোলা, যার কারণে আমাদের প্রায় 1 কোটি শরণার্থী ভারতে আশ্রয় নেয় এবং তিনি সেই প্রত্যেকটা শরণার্থী শিবিরে তিনি গিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনি সেই তাদের সাথে দেখা করেছেন। তার তো কোনো দরকার ছিল না এটা করার। 71-এর 7ই এপ্রিল তাজউদ্দিন আহমেদের সাথে দিল্লিতে একটা বৈঠক করেন ইন্দিরা গান্ধী। সেখানে তিনি তাজউদ্দিন আহমেদের সাথে পূর্ব বাংলার অবস্থান এবং তারা কি করছে, কিভাবে তারা যুদ্ধটা আগাবে এই বিষয়ে বিস্তারিত জানতে চান এবং বেশ পরামর্শ দেন তিনি। 11 এপ্রিল তাজউদ্দিন আহমেদের একটা ভাষণ স্বাধীন বাংলা বেতারে প্রচার করা হয়। এরপর যখন মুজিবনগর সরকার গঠন করা হয়, সেই সরকারের প্রতি ইন্দিরা গান্ধীর সম্পূর্ণ সমর্থন ছিল। এরপর তিনি নিজ উদ্যোগে বিশ্ব নেতাদের কাছে, জাতিসংঘের কাছে পূর্ব বাংলার অবস্থান এবং পশ্চিম পাকিস্তানি রাজ্যে বর্বরচিত কাজ করছে সে সম্পর্কে সবাইকে জানানোর দায়িত্ব গ্রহণ করেন নিজের থেকেই তিনি। এবং সোভিয়েত ইউনিয়নের প্রধান কোসিনিগ এর সাথে 28 সেপ্টেম্বর তিনি একটা বৈঠক করেন এবং সেখানে তিনি পূর্ব বাংলার অবস্থান সম্পর্কে তাকে বলেন যে পূর্ব বাংলায় যা হচ্ছে এটা কোনো অভ্যন্তরীণ বিষয় না, এটা একটা আন্তর্জাতিক বিষয়। সেখানকার প্রায় 90 লাখ মানুষ ভারতে এসে আশ্রয় নিয়েছে। তাদের কি তাদের নিজ দেশে স্বাধীনভাবে থাকার অধিকার নেই? ভারতবর্ষের পক্ষে এতগুলো মানুষকে অর্থনৈতিকভাবে এবং লোকবলও নেই তাদের সেরকম যে সাহায্য করবে। এখানে বিশ্ব নেতাদের দায়িত্ব এগিয়ে আসা, সেখানে আপনারা ব্যর্থ হয়েছেন। এছাড়াও এরপরে তিনি ভিয়েনায় যান, এরপর ব্রিটেনে যান, এরপর ইউএসএ তে রিচার্ড নিক্সনের সাথে, তারপর জার্মান চ্যান্সেলরের সাথে, এরপর ফ্রান্সে যান। এই সব জায়গায় তিনি যে তাদের সাথে বৈঠক করেন এবং তাদের সবাইকে পূর্ব বাংলার অবস্থান সম্পর্কে জানান। যেই
মিথ্যা সংবাদ, যে অপপ্রচার পাকিস্তানিরা চালাচ্ছিল যে এখানে কোনো যুদ্ধ হচ্ছে না, কোনো গণহত্যা হচ্ছে না, কোনো ধর্ষণ হচ্ছে না, কোনো এসব কিচ্ছু হচ্ছে না, আমরা শুধু কয়েকজন দুষ্কৃতিকারী বিচ্ছিন্নবাদীদেরকে আমরা অপসারণ করছি, সেটা আসলে মিথ্যা কথা। তারা যুদ্ধ করছে, তারা গ্রামের পর গ্রাম ধ্বংস করছে, ধর্ষণ করতেছে, বুড়ো বাচ্চা কোনো কিছুকে ছাড় দিচ্ছে না, তারা সব পারে। তারা একটা দানব, তারা একটা কি বলবো দজ্জাল হয়ে গেছিল পাকিস্তানি পূর্ব বাংলা মানুষদের প্রতি। তখন রাস্তায় বের হলে আমার আব্বুর কাছে শুনতে পাই যে 25শে মার্চের পরে যখন কারফিউটা উঠায় দেয়, তিনি তার বাসা থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে কত যে লাশ পড়া অবস্থায় দেখেছেন, সেটা কোনো হিসাব নাই। তো এরকম সেই সময় সব মানুষেরই একই অভিজ্ঞতা। বাসা থেকে বের হয়ে রাস্তাঘাটে লাশ পড়ে থাকতে দেখাটা তেমন একটা সুন্দর অভিজ্ঞতা হয় না আসলে কারোর জন্য। আমরা যেভাবে বর্তমানে পাকিস্তানিদের প্রতি দিল উজাড় করে দিচ্ছি, সেটা দেখলে খুবই খুবই নোংরা লাগে। যে তবে আমার মনে হয় বাঙালিদের না, তাদের মানে একটা টক্সিক মানে বিষাক্ত অতীত ধরে রাখার একটা প্রবণতা আছে। ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখি যে তাদের প্রাক্তনদের সাথে যারা তাদের কষ্ট দিচ্ছে, মানে যন্ত্রণা দিচ্ছে, তাদের সাথে একদম দিব্যি যোগাযোগ রাখতে চায়, তাদের কথা ভেবে কান্না করে, তাদের কথা ভাবে এই মানুষেরা। বিশ্ববাসীর কাছে পূর্ব বাংলার খবর জানানোর পাশাপাশি তিনি যুদ্ধে অস্ত্র, ট্রেনিং, এরপর শেষের দিকে সামরিক বাহিনী দিয়েও সাহায্য করেন। 6 ডিসেম্বর ভারত স্বাধীন বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দান করে এবং দেশ স্বাধীন হয়ে যাওয়ার পর স্বাধীন দেশের সম্মানার্থে তিনি তার সেনা কর্মকর্তাদেরকে দেশ থেকে নিয়ে যান। কারণ একটা স্বাধীন দেশে কেন অন্য দেশের সেনারা থাকবে? এই জন্য ইন্দিরা গান্ধীর অবদান আসলে কখনোই ভোলার না। ইন্দিরা গান্ধী অসম্ভব প্রভাবশালী এবং সেই সময়কার এবং আমি মনে করি এখনো ওনার মতো মানুষ, ওনার মতো রাজনৈতিক ব্যক্তিত্ব খুবই বিরল। এখন আর সেই পার্সোনালিটি পাওয়া যায় না। ইন্দিরা গান্ধী আসলে একজনই, ওনার মতো আর কেউ আসে নাই, মনে হয় না আর আসবে। ওনার মতো বন্ধু, ওনার মতো প্রতিবেশী সবার পাওয়া উচিত। বিপদে বন্ধুর পরিচয়, এই কথার একমাত্র সুন্দর উদাহরণ আমাদের কাছে হবে ভারত এবং ইন্দিরা গান্ধী। তারা না থাকলে আমরা আমাদের স্বাধীনতা এত তাড়াতাড়ি পেতাম না। আমি এই কথাটা বলার সাথে সাথে আশেপাশে কানে আসতেছে, কি বললো ভাই। আপনারা বুঝবেন না যারা পাকিস্তানকে এখন ভাই ডাকে, আপনারা বুঝবেন না যারা পাকিস্তানের কথা শুনলে আপনাদের চোখের পানি, নাকের পানি, কলিজার পানি এক হয়ে যায়, আপনারা কখনোই বুঝবেন না এই ব্যাপারটা। আপনারা যারা এখন পারলে পাকিস্তানকে বাংলাদেশে নিয়ে আসেন, একদম জান প্রাণ কলিজা দিয়ে দিতেছেন, আপনারা জীবনেও বুঝবেন না এই ব্যাপার। আপনারা যারা পাকিস্তানের ক্ষেত্রে আমাদেরকে বলেন আমরা রাজনীতি ঢুকাই সব জায়গায়, আমরা ইমোশনাল, আমার এখনো মনে হয় আমি যতবার এই ব্যাপারটা নিয়ে কথা বলতাম, একদম স্কুল থেকে এখন পর্যন্ত আমাকে সবাই বলতো এত সিরিয়াস কেন রে ভাই, একটু লাইফে একটু ইজি থাকতে হয়, পাকিস্তান তো তখন পড়ছে, এটা তো হিস্ট্রি, এখন তো এটা এখন এক্সিস্ট করে না। মানে আমি কি বলবো, হতাশ এদের প্রতি। আবার ঘুরে ফিরে এই স্টুপিড মেন্টালিটির মানুষজন আশেপাশে এত বাড়ছে, কি বলবো।